দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের স্লোগান তুলে তারা কিন্তু সবাইকে কনফিউজড করছে, সবাইকে একটা পশ্চিমা মডেলের দিকে তারা যাচ্ছে করতে, এবং তাদের যে নিরপেক্ষ ভিসি 36 পাতার ভিসি যেটা ছিল এর আগের, সেই ভিসিকে তারা কি বললো, এই যে যাদের কথা বললো শিবির নেতা, এরা সাবেক ছাত্রলীগ এবং বর্তমান শিবির নেতা, এরা প্রত্যেকটা হলে শিক্ষার্থী প্রতিনিধি দিল, এবং শিক্ষার্থী প্রতিনিধি সাধারণ শিক্ষার্থীর নামে কারা ওই নিরপেক্ষ গুপ্তগুলোকে দিল, যেটার মধ্য দিয়ে তারা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ডাকসু ইলেকশনগুলো এবং ছাত্র ইলেকশনগুলো তারা এইভাবে দখল করলো, ক্যাম্পাসগুলো। তো ফলে দখল কইরেই তারা কিন্তু আবার বিভিন্ন জায়গায় আপনার এই ক্যাম্পেনিংয়ে প্রচারণায় চলে গেল। দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেনিং করলে সেটা লেজর ভিত্তিক রাজনীতি না, তার মানে শুধু তাদের পক্ষে থাকলেই সেটা নিরপেক্ষ, অন্য কোনো কিছু করলেই সেটা করা যাবে না, শুধুমাত্র শিবির করলেই সেটা ছাত্র রাজনীতি হবে না, লেজুর ভিত্তি হবে না, এবং পরে সেই শিবির নেতা দাঁড়িপাল্লার জন্য ক্যাম্পেনিং করলেও সেটা লেজুর ভিত্তি হবে না। কিন্তু সেটা যদি ছাত্রদল করে, ছাত্রদল নেতা যদি তার নেতার প্রোটোকলের জন্য রাস্তায় লোকজন সরায়, ভিড় থামায়, নেতার গাড়ি, সেটা খুব খারাপ, সেটা খুব জঘন্য, পুরানা বন্দোবস্ত। ফলে মুনাফিকি বন্দোবস্ত ভালো না পুরানা বন্দোবস্ত ভালো, এই দুইটার মধ্যে যদি আপনি মানুষকে সিদ্ধান্ত নিতে বলেন, মানুষ চোখ বন্ধ করে পুরানা বন্দোবস্ত বেছে নেবে, কারণ পুরান থেকে নতুন হওয়া যায়, কিন্তু মুনাফিক থেকে ভালো হওয়ার উদাহরণ নেই, এটা আল্লাহ এই সুযোগ রাখে নেই। মুনাফিকের স্থান জাহান্নামে নিম্ন স্তরে। তো ফলে এই জায়গাটা রাজনীতির নামে যারা করার চেষ্টা করে, আমি মনে করি আগে তাদের ক্লিয়ার হইতে হবে। আরেকটা হলো গুপ্ত রাজনীতির অনেক ধরনের সমস্যা আছে, একটা বড় সমস্যা দেখেন হাদি হত্যাকাণ্ডের দায় গুপ্ত রাজনীতিকে নিতে হবে। কেননা আপনি এই যারা হাদির খুনি হিসাবে এখন অ্যারেস্ট হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, এবং তাদেরকে ইনকিলাব সেন্টারে নিয়ে আসলো একজন জামাত নেতার ছেলের হাত ধরে তারা আসলো, যেটা আমরা রিপোর্টে পাইলাম। এবং তারা এলাও করলো কেন? হাদি জেনে শুনেই তো এলাও করছে। কি কেন এলাও করলো? কারণ হলো ছাত্রলীগের মধ্যে অনেকে তো ঢোকা ছিলই, তো ফলে ছাত্রলীগ থাকলে এলাও না করার তো কোনো কারণ নেই, কারণ তাদের বাইবাদার স্ট্র্যাটেজিক্যালি তো ছাত্রলীগে ছিল। এখন কোনটা হাসিনার ছাত্রলীগ আর কোনটা শিবিরের ছাত্রলীগ, এটা তো পার্থক্য করা হয়নি। এই জন্য বারবার যে ছাত্রদলের পক্ষ থেকে বলা হলো আপনারা কারা গুপ্ত ছিলেন স্ট্র্যাটেজিক্যালি, ভুল ত্রুটি যাই হয়েছে, আপনারা একটা তালিকা প্রকাশ করেন। তালিকা প্রকাশ না করার কারণে কিন্তু আজকে এই যে দেখেন হাসিনার ছাত্রলীগ ঢুইকা এই অঘটন ঘটাই দিল। এই যে তার মানে বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এখানে কি তৃতীয় কোনো পক্ষ ছিল কিনা? তৃতীয়, আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতিকে দেখতে চাই না। তৃতীয় পক্ষ এই যে ধরেন যারা বললো যে কুত্তার মতো করে পিটানো হবে, তাদের স্লোগান আপনি দেখেন ভিডিওর মধ্যে, তারপরে তাদেরকে ছাত্রদল যেভাবে সেভ করলো, আমি তো মনে করি রাকিব, শিপন এখানে যারা ছিল, শিবিরের উচিত তাদেরকে ফুলেল সংবর্ধনা দেওয়া। ওইখানে তো যেভাবে গণপিটনের পরিবেশ তৈরি হয়েছিল, আতঙ্কিত হওয়ার মতো অবস্থা, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে বুক আগলে রাকিব তো মনে করি শুধু ছাত্রদলের নেতা না, সেখানে সমস্ত ছাত্র রাজনীতির অভিভাবকের ভূমিকা পালন করছে সেখানে ওই দিন দাঁড়াইয়া, ওই মবের মধ্যে, ওই উশৃঙ্খলার মধ্যে সে বুক দিয়ে আগলে ধরে রেখে তারা এদেরকে সেভ করে বাইর করে নিয়ে আসছে। আপনি দেখেন ভিডিওগুলো, তো ফলে আপনি এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং ছাত্রদলকেও বলবো যে কোনো মূল্যে অহিংস পরিবেশ বজায় রাখতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলন করবেন। এবং 5 তারিখের পরে আসলে সবচেয়ে বেশি থ্রেটে পড়ছে শিবিরের রাজনীতিটা বা জামাতের রাজনীতিটা, কারণ এখানে একটা ক্যাডার ভিত্তিক ওয়ান ডাইমেনশনাল পার্টির বিরুদ্ধেই তো, রাজনীতির বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। আমরা প্রকাশ্য ডেমোক্রেটিক, আপনি শিবির নামে ফাংশন করেন, অসুবিধা কি? এটা আওয়ামী লীগের আমল নাই, আর আওয়ামী লীগ নাই, আপনি প্রকাশ্যে পরিচয় দিবেন, আপনি প্রকাশ্যে বিরোধিতা করবেন, প্রকাশ্যে আপনি পার্থক্য তৈরি করবেন, তো সেটা করতে আপনার সমস্যা কি? এখন তো সেই সমস্যা নাই, ফলে এটা করতে হবে। ফলে এখন আপনি আচ্ছা, তারপর পরের প্রশ্ন যেটা বললেন সেটা কি? সেটা হচ্ছে যুগান্তরের এক, আচ্ছা, এই যে দেখেন এখন এই যে আপনার মিটফুডের ঘটনা মনে আছে, যুগান্তরের রিপোর্ট আছে, মিটফুডের চাঁদার এই ঘটনা যুগান্তরের রিপোর্টই আছে, আপনি দেখাতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে ইসাক সরকারের নাম আসছে, বা এই চাঁদার এই যে মিটফুডের যে জঘন্য ঘটনাটা ঘটলো। তো এবং যখন ইসাক সরকার বিএনপির রাজনীতির সাথে ছিলেন, উনি তখন কিন্তু চাঁদাবাজ ছিলেন। আজকে যেহেতু উনি তারপরে নমিনেশন পায়নি, নমিনেশন না পায় উনি নিজে নির্বাচন করছে, 1000 মতো ভোট পাইছে, তো তারপরে এখন উনি কিন্তু সবচেয়ে বড় নেতা হয়ে গেছে, উনি সেলিব্রিটি এখন এনসিপিতে। ফলে বিএনপি থেকে যখন কেউ চলে যায়, বা বিএনপি থেকে যদি কেউ মনোনয়ন বঞ্চিত হয়, বা বিএনপি যাকে বহিষ্কার করে, যেমন আক্তার আজকে জাতির পিতা, তারপরে যে কর্নেল ওলি, বিশাল সম্মান তার জোটে। ফলে বিএনপিতে যেগুলো আনফিট, এগুলো সবগুলো এনসিপি জামাত জোটের জন্য জাতির পিতা লেভেলের নেতা। এটা তো একটা কালচার পরিণত হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। তো এখন এইটার রাজনীতি কতখানি মানুষ কতখানি নিবে। আজকে এই যে আপনি যে খবরটা পড়লেন, ইসাক সরকারকে যদি নমিনেশন দিত, উনি পাস বা ফেল যাই করতো,
উনি ঠিক উল্টা কথাটাই বলতো যে জামাত শিবির নামলে একদম টেঙ্গি ভাঙ্গিয়ে ফেলবো, এই কথাটাই বলতো। ফলে এইটার সাথে কোনো মোরাল পজিশন বা এথিক্যাল কোনো স্ট্যান্ডার্ড আছে বলে মানুষ মনে করবে না অন্তত, জি। বা যারা রাজনীতি বোঝে। এইটা জাস্ট উনি ওনার পজিশন বদলাইছে, এই কারণে ওনার বক্তব্য বদলাই গেছে। ফলে পলিটিশিয়ান কারা, ওনার পজিশন বদলাইলেও যার বক্তব্য বদলায় না,